আমি জানি আপনারা সবাই অনেক ক্লান্ত। আমি নিজেও অনেক ক্লান্ত। বলুন তো, শান্তি কোথায় খুঁজে পাওয়া যায়? আছে? ঠিকানা আছে? কোথায় শান্তি খুঁজে পাওয়া যায়? জানেন? আচ্ছা, চলুন আমরা আজকে একটু শান্তির খুঁজে যাই, একটু সুখের খুঁজে যাই। আচ্ছা, চলুন আমরা আজকে একটু শান্তির সন্ধানে যাই, একটু সুখের সন্ধানে যাই। ও, তার আগে বলে দেই, আপনি কি জীবনানন্দ দাশকে চিনেন? জীবনানন্দ দাশ কিন্তু নাটোরের বনলতা সেনের কাছে দুদণ্ড শান্তি পেয়েছিলেন। আপনার কি বনলতা সেন আছে? আচ্ছা, মেয়েরা, আপনাদের কি একজন জীবনানন্দ দাশ আছে? যদি থেকে থাকে, তাদের কাছে যদি আপনার শান্তি পান, তাহলে একটু মেনশন দিয়ে দেন। যারা অনেক ক্লান্ত, তারা একটু শান্তির খোঁজ করছে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আহ, আমি কি নিয়ে কথা বলতেছি আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে আমি কি নিয়ে কথা বলতেছি। আমি আজকে কথা বলবো অনার্স প্রথম বর্ষের বনলতা সেন কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের রচিত। আমরা সেটা একটু বনলতা সেন কবিতাটাই নিয়ে আজকে আমি একটু আলোচনা করব, কারণ এই কাব্যগ্রন্থের মধ্যে বনলতা সেন কবিতাটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবেই। এবং প্রশ্নের ধরন কীরকম হবে আমি সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি একটু কবিতাটার কী কী বিষয় আপনাদেরকে জানতে হবে, কারণ আপনারা যেহেতু নতুন, আপনারা জানেন না যে কবিতার কী কী জানতে হয়, কী কী পড়তে হয়, সে বিষয়গুলো সম্পর্কে একটু আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, তিনটা প্রধান কাজ করতে হবে। সেটি হচ্ছে, প্রথমে আপনাকে এই বনলতা সেন কবিতার প্রথমে কয়েকটা লাইন মুখস্থ করতে হবে। ধরুন একটা স্তব, মানে 4 লাইন, বা হচ্ছে যদি আপনি না পারেন তাহলে আপনি 2টা চরণ, এই 2টি চরণ মুখস্থ করবেন। এরপর আপনাকে জানতে হবে বনলতা সেন কবিতার মূল ভাব জানতে হবে, মূল ভাবটা কি। এরপর আপনাকে থার্ড জানতে হবে যে এই কবিতার বিষয়বস্তু কি, এটা জানতে হবে। ঠিক আছে, বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে। এরপর আর কিছু জানতে হবে না। ঠিক আছে, এই 3টা বিষয় আপনাদেরকে গুরুত্ব সহকারে একটু জানতে হবে। আমি এখন আলোচনা করব ওই 3টে বিষয়। ঠিক আছে, আমি আগে কবিতাটি একটু আবৃত্তি করব, যদি আমি অনেক ভালো কবিতা আবৃত্তি করতে পারি না, এরপরও একটু আবৃত্তি করতেছি। মানে আমি সম্পূর্ণটাই আবৃত্তি করব, কিন্তু আপনাদের দরকার হবে শুধুমাত্র 2 লাইন, 2টা লাইন দরকার হবে, বা 4টা লাইন, যেটা একটু সহজ, আমাদের সবারই পরিচিত, আমরা আগে থেকে অনেক পড়েছি, জেনেছি। এজন্য আপনারা এখানে 4টা লাইনও মুখস্থ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের সমস্যা হবে 2 লাইন, আর যাদের সমস্যা নেই তারা 4 লাইনও মুখস্থ করতে পারেন। কারণ কবিতায় হচ্ছে প্রশ্নের যখন উত্তর লিখতে যাবেন তখন আপনাদের এই লাইনগুলোর দরকার রয়েছে। যাই হোক, এখন আমরা একটু কবিতাটি আবৃত্তি করি। আবৃত্তি করে আমি মূল ভাব এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, সাথেই থাকবেন। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারদিকে জীবনের সমুদ্র সপে। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এরপরে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমেল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার।
মুখোমুখি বসিবার বনলতা সেন। খুবই সুন্দর, তাই না? পড়লেই কেমন একটা শান্তি অনুভূত হয়। এখানে ছেলেপেলেরা মনে করে যে শ্রাবস্তির যে কারুকার্য, হ্যাঁ, এটা অনেকেই আবার মনে করে এখানে একটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে শ্রাবস্তির কারুকার্য। ঠিক আছে, অনেক ছেলেপেলে মনে করে যে শ্রাবন্তীর কারুকার্য, মানে অনেকে আবার পড়ে, স্টুডেন্টরা পড়ে যে মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। এখন যখন শ্রাবন্তীর কারুকার্য পড়ে তখন কিন্তু অর্থ ভিন্ন হয়ে যায়। এখন তারা মনে করে শ্রাবন্তীর কারুকার্য কি? শ্রাবন্তীর যে কারুকার্য, শ্রাবন্তী কলকাতার যিনি নায়িকা, তার তো কারুকার্যের অভাব নাই, আমরা অনেক কারুকার্য তার জানি। তো শ্রাবন্তীর কারুকার্য, তো জীবনানন্দ দাশ এগুলো মূলত অনেকদিন আগে লিখেছেন। তো সেই সময়কালে আসলে শ্রাবন্তীর কারুকার্যকে তিনি দেখে গিয়েছেন, দেখে যাননি। আমরা এখানে শ্রাবন্তীর কারুকার্য না, শ্রাবন্তীর যে কৃতিকর্ম সেটাকে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে শ্রাবস্তির কারুকার্য। মানে কলকাতার একটি আর্টওয়ার্কের নাম হচ্ছে শ্রাবস্তির কারুকার্য, যেটা বিশ্বের একটি বিখ্যাত আর্টওয়ার্ক। ঠিক আছে, যাই হোক, আমরা এখন একটু মূল ভাবে আসবো। যেখানকার মূল ভাবটা কি? মূল ভাব হচ্ছে বনলতা সেন মূলত একাধারে প্রেম ও ঐতিহ্যের কবিতা এবং ক্লান্তি ও শান্তির এক অসামান্য আখ্যান। দীর্ঘ সময় ধরে পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ানো এক ক্লান্ত পথিকের কাছে বনলতা সেন এক পরম আশ্রয় ও শান্তির প্রতীক। তাই না? আমরা তো প্রত্যেককেই পৃথিবীর পথে পথে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের আসলে শান্তি কোথায়? আমাদের তো একজন বনলতা সেন নাই, বা আমাদের একজন জীবনানন্দ নাই, তাই না? যাদের আছে তারা অনেক লাকি। যাই হোক, আমি পরে আসি। তো হাজার বছরের ইতিহাস, ধূসর সভ্যতা আর ব্যক্তিগত নিঃসঙ্গতা শেষে কবি খুঁজে পেয়েছেন এক নারী মূর্তিকে, যার সান্নিধ্যে জীবনের সব লেনদেন চুকিয়ে দিয়ে মুখোমুখি বসে থাকার এক গভীর প্রশান্তি এনে দেয়। কি দারুণ, তাই না? প্রেমে কিন্তু অনেক শান্তি, তাই না? জীবনানন্দ দাশ আমাদেরকে বোঝাচ্ছে, তাই না? আমাদেরকে উপলব্ধি করার চেষ্টা করতেছে আর কি। যাই হোক, আমরা প্রেমে যাব না, এখন দেখি বিষয়বস্তু বিশ্লেষণ। এখন এখানে কি কি বিষয়বস্তু রয়েছে আমরা সেটা একটু জানবো। তো প্রথমত এখানে বলা হচ্ছে যে কালহীন পথ চলা ও দীর্ঘ ক্লান্তি। তো কবিতার শুরুতেই কবি নিজেকে একজন চিরন্তন পথিকের মূর্তিতে তুলে ধরেছেন। হাজার বছর ধরে তিনি পৃথিবীর পথে পথে ঘুরছেন, কখনো সিংহল সমুদ্র, কখনো মালয় সাগরে। বিম্বিসার ও অশোকের প্রাচীন ধূসর জগৎ পেরিয়ে তিনি এসেছেন অন্ধকার বিদর্ভ নগরে। এই দীর্ঘ পরিক্রমা আসলে মানুষের সভ্যতার বিবর্তন এবং জীবনের এক নিরন্তর ক্লান্তিবোধের প্রকাশ। চারদিকে জীবনের সমুদ্র সফেন, যা উত্তাল জগতের মধ্যে কবি খুঁজে ফিরেছেন একটুকু আশ্রয়ের ছোঁয়া। আমরা তো আসলে আমাদের প্রত্যেকের জীবনে চলতে চলতেই আমরা তো অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই না? মানে এখানে ছুটতেছি সেখানে ছুটতেছি একটুকু শুধু শান্তির জন্য, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি? কোথাও আমাদের আশ্রয় হচ্ছে না। কিন্তু জীবনানন্দ দাশ দিন শেষে তিনি একটু আশ্রয় পেয়েছিলেন। যাই হোক, আমরা আশা করি আমরাও এক সময় পাবো, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে সৌন্দর্যের উপমা ও শান্তির অন্বেষণ। তো বনলতা সেনের রূপ বর্ণনায় কবি প্রাচীন ইতিহাসের ঐতিহ্যের আশ্রয় নিয়েছেন। তার চুল বিদিশার অন্ধকার নিশার মতো, তার মুখ শ্রাবস্তির কারুকার্যের মতো। শ্রাবন্তীর কারুকার্যের মতো কিন্তু না, ঠিক আছে? শ্রাবন্তীর কারুকার্য আলাদা বিষয়। আপনি যেটা মনে করতেছেন শ্রাবন্তীর কারুকার্যকে, তাই না? না, এখানে শ্রাবস্তির কারুকার্যের কথা বলা হয়েছে। সাবধান, ওকে? ঝড়ের কবলে পড়ে হাল ভাঙ্গা দিশেহারা নাবিক যেমন হঠাৎ কোনো সবুজ ঘাসের দ্বীপ দেখে প্রাণ ফিরে পায়, কবির কাছে বনলতা সেন ঠিক তেমনি এক পরম স্বস্তি। তার পাখির নীড়ের মতো চোখ এখানে আশ্রয়ের এক অসাধারণ চিত্রকল্প হিসেবে কাজ করেছে। নাবিক যখন গভীর সমুদ্রে যাত্রা করে, তখন কিন্তু গভীর সমুদ্রের মধ্যে যদি একটা ঝড় চলে আসে, তো নাবিকের ঝড়ের মধ্যে হচ্ছে জাহাজ লণ্ডভণ্ড হয়ে যায়। এরপর এই নাবিক এখন সে তীর খুঁজে পাবে কিভাবে, তাই না? তো হঠাৎ যদি সে একটা তীর খুঁজে পায়, তাহলে মনে হয় যে নতুন করে আবার জীবন পাওয়া, তাই না? ঠিক তাই, জীবনানন্দ দাশ এত ক্লান্ত হয়েছিলেন যে তিনি যখন
বনলতা সেনের চোখের দিকে তাকায়, তখন মনে হয় যে সেখানে তিনি একটু পুরো আশ্রয় পেয়েছেন। এরপর 3 নম্বর আমরা পাচ্ছি যে অবসান ও অন্ধকার নিস্তব্ধতা। কবিতার শেষ অংশে প্রকৃতি ও জীবনের চিরন্তন পরিণতির ছবি ফুটে ওঠে। দিনের শেষে শিশিরের শব্দের মতো শান্ত সন্ধ্যা নামে, চিল তার ডানার রোদের গন্ধ মুছে ফেলে, পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততা ও জীবনের দেনাপাওনা যখন ফুরিয়ে আসে, তখন চারদিকে নেমে আসে এক বিষণ্ণ কিন্তু স্নিগ্ধ অন্ধকার। সেই চূড়ান্ত মুহূর্তে সব আলো নিভে গেলেও কবির সামনে থেকে যান কেবল বনলতা সেন। তিনি সমস্ত একাকিত্বের অবসান ঘটিয়ে কবির মুখোমুখি বসার শান্ত সঙ্গী। তো আমরা এখানে একটু কাব্যিক তাৎপর্য পাবো। কাব্যিক তাৎপর্যটা কেন দরকার আমি বলতেছি। তো জীবনানন্দ দাশ এই কবিতায় প্রেমকে কেবল পার্থিব আকর্ষণে সীমাবদ্ধ রাখেননি। প্রেম কি শুধু আপনার পার্থিব কামনা বাসনার জায়গার জিনিস, পাওয়ার জিনিস, সেটা পূরণ করার জিনিস না, বরং তাকে ইতিহাস ও প্রকৃতির সাথে একীভূত করেছেন। বনলতা সেন কোনো রক্ত মাংসের সাধারণ নারী কিনা, তা ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন শাশ্বত শান্তির এক মানবিক রূপক। পাওয়া যায় এরকম প্রেম? এখনকার প্রেমিকেরা কি প্রেমিকরা বা প্রেমিকরা কিরকম হয় কমেন্টে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, বিশেষ দ্রষ্টব্য মানে এখানে কি বলা হয়েছে একটু দেখি আমরা, বিশেষ কি বলা হয়েছে। কবিতাটিতে অন্ধকার শব্দটি নেতিবাচক অর্থে নয়, বরং আশ্রয় ও গভীর প্রশান্তির আবহ তৈরিতে ব্যবহৃত হয়েছে। তো অন্ধকার আমরা মনে করি যে সবসময় খারাপের মানে অন্ধকার মানে হচ্ছে খারাপের প্রতীক, তা কিন্তু না, এখানে নেতিবাচক অর্থে তিনি ব্যবহার করেছেন। ওকে, এখন প্রশ্ন কিরকম আসতে পারে আমি আপনাদেরকে সেটা বলি। তো আমাদেরকে প্রশ্নের ধরন দেখতে হলে একটু নিচে যেতে হবে, আপনার সাথেই থাকেন। কিন্তু আমরা প্রশ্ন আমাদের লেকচার শিটে এভাবেই তৈরি করেছি, কারণ আগে আমরা কবিতাগুলো দিয়েছি এবং সেগুলোর মূল ভাব এবং বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমরা শেষে গিয়ে হচ্ছে রচনামূলক প্রশ্নগুলো দিয়েছি। এই যে দেখেন, প্রশ্ন হচ্ছে বনলতা সেন কবিতা অবলম্বনে জীবনানন্দ দাশের কবি প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা বনলতা সেন কাব্য অবলম্বনে, কবিতা না হলে কাব্য। ওকে, এখানে বনলতা সেন কাব্যগ্রন্থের নাম এবং সেই কাব্যের নাম অনুসারে একটা কবিতা রয়েছে, বুঝতে পারছেন? মাথায় রাখতে হবে কখন কবিতার কথা বলা হচ্ছে আর কখন কাব্যগ্রন্থের কথা বলা হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এরপর দেখেন, জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যের শিল্পমূল্য আলোচনা করো। এখন শিল্পমূল্য কি? ঠিক আছে, শিল্পমূল্য হচ্ছে এই কবিতার মধ্যে মূলভাব কি আছে, বিষয়বস্তু কি রয়েছে এবং এখানে কোন কোন রূপক ব্যবহার করা হয়েছে, এখানকার যমক কি, মানে একটা কবিতার মধ্যে যে অলংকারের বিষয়গুলো, অলংকার বলতে বোঝায় যে এখানে আসলে ছন্দটা কিরকম এবং এটা এখানে কোন কোন অনুপ্রাস ব্যবহার করা হয়েছে, কোন হচ্ছে এখানে রূপক ব্যবহার করা হয়েছে। এরপর হচ্ছে আমরা এখানে দেখবো যে উপমা কোনগুলো ব্যবহার করা হয়েছে, কাব্যিক তাৎপর্য কিরকম, সেটা এটা শিল্পমূল্য আলোচনা করতে বলা হয়েছে, মানে ওভারঅল সবকিছু নিয়ে। এরপর বলা হচ্ছে জীবনানন্দ দাশের না, এরপর প্রশ্ন নয়, ঠিক আছে। এই যে এরপর হচ্ছে উপমায় কবিত্ব, এই মন্তব্যের আলোকে বনলতা সেন কাব্যে উপমা নির্মাণের সাফল্য নির্দেশ করো। এরপর আরো প্রশ্ন রয়েছে, বনলতা সেন কাব্য অবলম্বনে জীবনানন্দ দাশের ইতিহাস ও ঐতিহ্য চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। ঠিক আছে, যেমন এখানে উপমা বলা হয়েছে, যেমন বলা হচ্ছে পাখির নীরের মতো চোখ, বুঝতে পারছেন, এটাকে আশ্রয়ের কথা বলা হয়েছে। এরপর এখানে বলা হচ্ছে যে ইতিহাস ও ঐতিহ্য চেতনা, যেমন শ্রাবস্তির কারুকার্য, কিন্তু এটা একটা ঐতিহ্য, ইতিহাস, সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো এগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে উত্তরগুলো লিখতে হবে। তো এ পর্যন্তই আমাদের কোর্সে ভর্তি চলতেছে, আপনারা মহা ধামাকা 70% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন এবং এরকম করে আমরা আপনাদের যেহেতু নতুন সিলেবাস, এটা রেজাল্ট ফলো করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, আমরা আপনাদেরকে এভাবে গাইড করে করে পড়াবো এবং প্রতিটা বিষয়ের এই সুন্দর নোটগুলো দিয়ে দিব। উপরে আপনারা পাচ্ছেন আলোচনা পাচ্ছেন আর নিচে হচ্ছে প্রশ্ন, কিরকম প্রশ্নগুলো আসবে সেটা। সময় অপচয় না করে দ্রুত ভর্তি হয়ে যান।